ফুলকো মোগলাই, খাস্তা সিঙ্গারা, পুরি এগুলো শীতের দিনে খেতে খুব ভালো লাগে, তাই সময় পেলে মাঝে মাঝে বিকেলে এগুলো বানাই। আজ ফুলকো মোগলাইটা বানিয়েছি, তার রেসিপিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজ শনিবার, ছুটির দিন, তবে এখন আর ছুটি নেই। ওই যে বলেছি বাচ্চাদেরকে অনলাইনে আরবি পড়তে দিয়েছি, মোটামুটি 3 ঘন্টার মতো ওরা পড়ে। তো ওদের পড়ার শেষে একবারে আমরা 1টার দিকে সকালের নাস্তা আর দুপুরের খাবার বলতে পারেন একসাথে খেয়ে বের হয়েছি। দিনটা এত ছোট, একটু আগে বের হতে পারলে ভালো, তারপরও কিছু করার নেই। আর এসেছি বাচ্চাদের স্কুলের জুতা কেনার জন্য। লাইক করছো? চাও এটা? কোনটা? এটা কি সাইজ? আমি দেখি সাইজটা, দেখি বাবা। ওদের 2 কালার, সেজন্য দিয়ে রেখেছে। রেখে দাও বাবা। সে একটা, আব্বুকে কোনটা চুজ করে দিবা? আর দাও দাও। Wow, nice. কি উদ্ভট জুতা। আচ্ছা, হবে না, কেউ ফেরত দিবে না। যারা 100 দিয়ে কিনবে ওরা পছন্দ করে কিনবে। আপু রেখে দাও বাবা। বেন্টলি ব্রিজে এসেছি। এখানে আসলে দেখা যায় হোম বেসটাতে আমার ঢুকতেই হবে, আর একটা টিকে ম্যাক্স আছে। যদিও এই টাইমগুলোতে ভালো শোপিস বা ভালো কিছুই আসে না, দেখা যাবে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুর দিকে গার্ডেন কিংবা ঘরের জিনিসগুলো আনবে। তারপরও এত কাছে এসেছি, ভাবলাম যে একটু ঘুরে যাই। এটা আপিক ছিল, মা দিয়েছিল আপিকে, একদম সেম না, ওটা একটু লং ছিল। No, her one was like a dark pink dress. হ্যাঁ, ওগুলোর কোয়ালিটি ভালো She ছিল। wasn't a ballerina. She was like just a... এখন তোমার একটা লাগবে? বড় হয়ে গেছো না? গত কিছুদিন দাওয়াতের উপরেই ছিলাম। আসলে দেখা যায় কোনো দাওয়াতে গেলে যারা কষ্ট করে রান্না বান্না করে তাদেরকে গিফট দিতে আমার ভালো লাগে। ওই কারণেই সুযোগ পেলে এই সেকশানগুলোতে ঘুরি, ভালো কিছু পেলে নিয়ে রাখি। আর দাওয়াত যেহেতু ছিল, মাথায় তো কোনো টার্গেট ছিলই, তবে সেই টার্গেট ওয়াইজ আসলে জিনিস পাইনি। তারপরও নিজেদের 2-1টা জিনিস পছন্দ হয়েছে, সেগুলো নিয়েই ফিরে যাচ্ছি। আর এই যে দেখেন, এসেছি দিনের বেলায়, যাচ্ছি রাতের বেলায়। আসলে তা না, এখন বলতে পারেন 4টা বাজে, একেবারে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে। ছুটির দিনগুলোতে দেখা যায় মুখ দিয়ে ছুটি বলি ঠিকই, সেদিন আরও কাজ থাকে, এটা ওটা বাড়তি অনেক ঝামেলা। তো সেগুলোর সামলে দেখা যায় যে আর হাতে সময় থাকে না। আজ আর্লি যেহেতু বাসায় চলে এসেছি, হাতে সময় ছিল, ভাবলাম যে একটু মোগলাই পরোটা বানাই। অনেক দিন খেতে ইচ্ছে করছিল একটু ঝালঝাল মোগলাই পরোটা কিংবা সিঙ্গারার ডোটা খাস্তা রাখার জন্য ওটা মাখানোর পর বেশি সময় দেওয়া যায় না, ওই কারণে পেঁয়াজ মরিচ বা হাতে যে কাজগুলো ছিল ওগুলো সেরে নিয়েছি। এখানে আমি বেশি করে ময়দা নিচ্ছি এবং প্রতি কাপ ময়দার জন্য আমি 1 টেবিল চামচ করে তেল দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। তবে স্ট্যান্ডার্ড সাইজের খাস্তা মোগলাই যদি আপনারা বানাতে চান, সেই ক্ষেত্রে আপনারা 2.5 কাপে 2টো করে মোগলাই বানাতে পারবেন। সেই মোগলাইগুলো খুব বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। আমি আপনাদেরকে আমার মতো করে মাপটা বলে দিয়েছি। তো আমি এখানে একটু বেশি করে নিয়েছি, আজকে 4টা মোগলাই বানাবো, আর বাকিগুলো দিয়ে আমি বাচ্চাদের জন্য নিমকি বানাবো। প্রথমে আমি তেল আর ময়দাকে হাত দিয়ে কুচলে একদম ভালো করে মিলিয়ে নিচ্ছি। পরোটা কিংবা মোগলাই পরোটা বা সিঙ্গারা, এগুলোর আটাটা খাস্তা করার জন্য এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ। এই যে দেখেন, দলা পাকানো তেলগুলো ছেড়ে এখন ময়দার সাথে মিলে গেছে। এ পর্যায়ে এখানে আমি একদম নর্মাল পানি দিচ্ছি, আর পানিটাও একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। সবগুলো শুকনো আটার উপরে পানি দিচ্ছি আর চেপে চেপে এই ডোটা তৈরি করার চেষ্টা করছি। যখন মনে হয়েছে সম্পূর্ণ আটা ভিজে গেছে, ওই পর্যায়ে এখানে আমি পানি দেওয়া বন্ধ করেছি এবং এখানে খুব সুন্দর লেয়ার হয়েছে। তার কারণ হচ্ছে এই ডোটাকে আমি কিন্তু হাত দিয়ে কুচলিয়ে করছি না, এভাবে চতুর্পাশ থেকে তুলে আনছি আর চেপে চেপে করছি।
এই লেয়ারের কারণেই জিনিসটা খাস্তা হবে। আর এই ডোটা বেশ খানিকটা শক্ত, আপনারা দেখেই বুঝতে পারছেন, এটাকে নরম করে করা যাবে না। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এটা টান দিলে দেখেন এর ভেতরে কি সুন্দর মানে লেয়ারগুলো হয়েছে। তো এভাবে আমাদেরকে এই ডোটা তৈরি করতে হবে। আর এই ডোটা দিয়ে আপনারা পরোটা, পুরি বা সিঙ্গারা যাই বানান না কেন সব কিছু খুবই খাস্তা হবে। এখন এই ডোটাকে আমি জাস্ট 15 মিনিটের জন্য একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দিব। এটাকে খুব বেশিক্ষণ আসলে রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। রান্নাঘরে এসেই এখানে আমি বেশ কিছু তেঁতুলকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখান থেকে চটকে আমি তেঁতুলের কাঠটা নিয়ে নিব। আর এটা দিয়ে আজকে আমি টক যে সসটা আছে তেঁতুলের সেটা বানাবো। এই সসটা দিয়ে পুরি, সিঙ্গারা, মোগলাই কিংবা আমরা যে ফুচকা খাই, চটপটি খাই, সেটাও খাওয়া যায়। এখানে আমি যেটা করেছি একেবারে ঘন করে কাঠটা তৈরি করেছি। ঘন কাঠটা এখানে 1.5 কাপের মতো আছে, তার জন্য আমি 1.5 চা চামচ চিনি দিয়েছি। তো এটা যদি টক বেশি হয় সে অনুযায়ী আপনাদেরকে চিনিটা ব্যালেন্স করে নিতে হবে। সাথে 1-1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়াটা আমি এর মধ্যে ব্যবহার করব, তবে তার সাথে এখানে আমি ঝাল চিলি ফ্লেক্স এটাকে একটু টেলে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচকে টেলে চটকে দিতে পারেন, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চাট মশলা। আর লবণটা অবশ্যই এখানে আপনারা আপনাদের স্বাদ বা টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে নেবেন। তেঁতুলের টক কোনোটাতে বেশি কোনোটাতে কম, সেই অনুযায়ী আপনারা টেস্ট করে স্বাদটা ব্যালেন্স করবেন, মানে কিছু বাড়তি দিতে হলে দিয়ে নেবেন। আর এটা আমি কাঁচাই রাখছি, সেই কারণে আমি কাঠটাকে ঘন করে নিয়েছি। আমি ভিডিওর শেষে পানিতে জাল করা বা জাল করে এই সসটা কিভাবে তৈরি করে রাখি সেটাও দেখাবো। ওই সসটা আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। মোগলাই পরোটার জন্য এখানে আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি আর ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিয়েছি। এর ভেতরে আমি আর কিচ্ছু দিব না। প্রথমে হাত দিয়ে এরকম শুধু পেঁয়াজগুলোকে খুলে নিচ্ছি, তবে এই পেঁয়াজকে আমি হাত দিয়ে কচলাবো না। এর সাথে সামান্য একটু লবণ মাখিয়ে নিয়েছি। 3টা মোগলাই পরোটা বানাবো, তার জন্য আমি 1.5 কাপের বেশি পেঁয়াজ কুচি নিয়েছি আর 5টা ডিম এখানে আমি দিব। অনেকেই বলেন যে আপু ভাজি যখন করি তখন মোগলাই পরোটা অনেক ফুলে নামিয়ে ফেলার পর নেতিয়ে যায় বা চুপসে যায়। আসলে পেঁয়াজ কম হলে কিংবা ডিমের পরিমাণ কম হলে ওই কাজটা হয়। আমি যেটা করব এখানে পেঁয়াজটা বেশি দিব, এতে করে মোগলাই পরোটা ফুলবে এবং নামানোর পরও দেখা যাবে যে মোগলাই পরোটা আর চুপসে যাবে না। আমি আবারও বলে দিচ্ছি, আমি নিমকি বানাবো বলে একটু বেশি করেই এখানে ডোটা তৈরি করেছি। আপনারা 2টা মোগলাই যদি তৈরি করেন সেই ক্ষেত্রে 2.5 কাপ ময়দা নিলেই আপনাদের চলবে। তারপরে আপনারা কতটুকু বানাবেন বুঝে বানাবেন। 20 মিনিটের মতো হয়েছে এর মাঝে, দেখেন এখন এই ডোটা কি সুন্দর সফট হয়ে গেছে, তবে এটা একেবারে ঢেলঢেলে নরম হয়নি। এই ডোটাকে এখন আমি 1 মিনিটের মতো একটু মথে নিব। এই পর্যায়ে এই ডোটা খুব সুন্দর সেট হয়েছে। সাইড থেকে জাস্ট তুলে তুলে এভাবে ফোল্ড করে এটাকে আমি একটু সফট করে নিয়েছি। হাত দিয়ে আমি চটকাইনি, জাস্ট ফোল্ড করে করে এই ডোটা তৈরি করেছি। তার কারণ হচ্ছে এই যে দেখেন এর ভেতরে কি সুন্দর লেয়ার হয়েছে। আসলে এতগুলো পরোটাকে বারবার বানিয়ে ফোল্ড করে লেয়ার ক্রিয়েট করাটা কঠিন, তাই আমি সবসময় ওভাবেই ডোটা করি এবং ফোল্ড করে করার কারণে দেখা যায় যে সবগুলো পরোটার ভেতরে খুব সুন্দর খাস্তা একটা ভাব হয়। মোগলাই পরোটা, সিঙ্গারা কিংবা ঝাল পিঠার যে আটাটা, এটাকে কখনোই আমি না অত পাতলা করি না। পাতলা করলে হয় কি খাস্তা ভাবটা কম হয় আর রাবারি একটা ভাব চলে আসে, ওই কারণে একটু মোটা রাখি। অনেককেই দেখেছি একটা পরোটার ভেতরে একটা ডিম দিয়ে করে, আসলে ওটাতে মনে হয় যে ডিমের পরিমাণটা একটু কম হয়। আর এখানে আমি একটু পেঁয়াজটা বেশি দিয়েছি, যার কারণে ডিমও লেগেছে। তারপরও আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। তবে পরোটা ফুলকো করার জন্য এখানে একটা ট্যাকটিক আমি ফলো করি, সেটা হচ্ছে এই যে ফোল্ড করছি এই সময় আমি কোনো দিক চেপে বন্ধ করে দিব না। যদি আপনারা চেপে বন্ধ করে দেন ডিমটা আর ফুলার জায়গা পাবে না, তো সেই ক্ষেত্রে এরকম হালকা করে উপর থেকে বসিয়ে দিবেন, কারণ এর ভেতরে তেল ঢোকার কোনো ভয় নেই, মানে ডিম যে ওভাবে তেল শুষে নেয় এমনটাও না। চুলায় তেলটা আমি আগেই বসিয়েছিলাম, মোটামুটি বলতে পারেন মিডিয়াম তেল গরম হওয়ার পর মোগলাই আমি দিয়েছি। ঠান্ডা তেলেও দেওয়া যাবে না, আবার অনেক বেশি গরম তেলেও ছাড়া যাবে না। উপরটা শক্ত হয়ে গেলে মোগলাই পরোটা বা এই ধরনের ডো আসলে খাস্তা হওয়ার সুযোগ পায় না। আমি সবসময় মোগলাই পরোটা একটু ডুবো তেলেই ভাজি, এতে করে ফুলার একটা সুযোগ থাকে। তো অল্প তেলে ভাজলেও আপনাদের মোগলাই পরোটা ফুলবে না।
স্বাদের বা খাস্তা মোগলাই পরোটা যদি চান, এই পরোটাকে আপনাদের ধৈর্য নিয়ে 7-8 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। তাহলে দেখবেন পরোটার উপরও খাস্তা হবে এবং পরোটা খুব সুন্দর করে ফুলবে। পরোটা ভাজতে ভাজতে আপনাদের সাথে আমার নিজের একটা খুশি শেয়ার করছি। হয়তোবা এই খুশিটা অনেকের কাছে কিছু না, তবে আমার কাছে অনেক কিছু, সেই কারণেই আসলে শেয়ার করা। আলহামদুলিল্লাহ আমার ফেসবুক পেজে 50,000 ফলোয়ার হয়ে গেছে, অলরেডি ক্রস করেছে আলহামদুলিল্লাহ। আর ইউটিউব চ্যানেলেও 30,000 ক্রস করেছে। আমার পরে যারা শুরু করেছে অনেকের দেখা গিয়েছে 400,000 500,000ও হয়ে গেছে। তবে আমি ওদের দিকে কখনো তাকাই না, আমি আমার নিজেরটা দেখছি যে আমি কতটুকু ছিলাম বা কোথায় এসেছি। যখন মনে পড়ে সেই 100 সাবস্ক্রাইবার হওয়ার পরের আনন্দটা, সেই জায়গাটা যখন ফিল করি, তখন আমার এই 30,000 আমার কাছে অনেক কিছু মনে হয়। কোনো বড় চ্যানেল আমাকে সাহায্য করে আনেনি, আমি নিজেও কোনো বুস্টিং করিনি, কোনো হেল্পলাইনে আমি যাইনি। আমি একটু একটু করে আমার কষ্টের কাজ করেছি, তারপরে সেই কাজগুলোকে আবার প্রসেস করেছি, তারপর আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনাদের কাছে ভালো লেগেছে। সেই ভালো লাগা বা ভালোবাসা থেকেই একজন একজন করে আমি এক একজন ফলোয়ার বা সাবস্ক্রাইবার পেয়েছি। এইভাবে যারা আসে বা এইভাবে যারা নিজের কাজ বা কষ্টটাকে শেয়ার করে এক একজন ফলোয়ার বা সাবস্ক্রাইবার অর্জন করছে, শুধু তারা আমার এই জায়গাটাকে ফিল করবে। সব থেকে বড় কথা হচ্ছে, আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, একসময় চুরি করে এই চ্যানেলটা খুলেছি, পরিবারের কাউকে জানাইনি, কারণ আমার শরীরটা ভালো না, আমি অসুস্থ থাকি। এসব করলে আমি আরও অসুস্থ হব, সেই কারণেই কারো সাপোর্ট আমি পাবো না, সবাই আমাকে বকাবে। সেই চুরি করে শুরু করা চ্যানেলটাকে আজ আমি এত দূর অবধি নিয়ে এসেছি। এটা যখন ভাবি, বিশ্বাস করেন আমার ভেতরটা এত বড় হয়ে যায়, এটা আসলে বলে বোঝাতে পারবো না। সব থেকে বড় কথা হলো, এত অনিয়মিত কাজ আমি করেছি, বা একটা চ্যানেল চালানোর জন্য যেই সুন্দর সিরিয়াল মেনটেন করা, সেটাও আমি করিনি বা করতে পারছি না। তারপরও আমি এত দূরে এসেছি, সেটা কিন্তু আপনাদের ভালোবাসায় হয়েছে। সেই কারণে আমি ব্যাপারটা মাঝে মাঝে সত্যিই ভাবি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সেই সাথে আপনাদেরকেও আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। সামনেও আপনারা আমার সাথে থাকবেন এবং আমি যাতে আরও ভালো কাজ করতে পারি, সুন্দর করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। কথা বলতে বলতে নিমকিগুলো আমি ভেজে নিয়েছি, তবে নিমকি ফোল্ড করার আগে এখানে কিছু কালিজিরা আমার দেওয়ার কথা ছিল, ভুলে গিয়েছি। আর এই নিমকি আপনারা যদি বানান, সেই ক্ষেত্রে ভাজি করার সময় ডিপ একটা হাঁড়িতে ভাজবেন, এতে করে নিমকিগুলো খুব সুন্দর ফুলার সুযোগ পাবে। তেঁতুলের কাঠ দিয়ে যে সসটা বানিয়েছি, অনেকটুকু খাওয়া হয়ে গেছে, বাকিটা দিয়ে আমি একটা সস জাল করে রাখছি। সসটা বানানো থাকলে আপনারা যে কোনো সময় যে কোনো কিছু বানিয়ে এটার সাথে খেতে পারবেন। যাই হোক, এই সসটা একটু পাতলা করে বানাতে হবে, মানে আমি কাঁচা অবস্থায় যতটা ঘন রেখেছি অতটা রাখা যাবে না। এর সাথে পানি দিয়ে পাতলা করেছি। ঝালের জন্য এখানে কাঁচামরিচ, চিনি আর লবণ সব কিছু দিয়ে একটু ব্যালেন্স করে নিয়েছি। এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সাথে আমি 1-1.5 টেবিল চামচের মতো নর্মাল কেচাপ দিয়েছি। আপনারা সুইট চিলি সসটাও দিতে পারেন, এতে করে স্বাদ অনেক ভালো আসে। আর এই সসটাকে ভালো রাখার জন্য এখানে আমি 1.5 টেবিল চামচের মতো ভিনেগারটা দিচ্ছি। ভিনেগারটা এই সসটাকে ভালো রাখবে, সেই সাথে এটা টকটাকেও ব্যালেন্স করবে। আমি এই পর্যায়ে একটু চেখে দেখি, যদি ঝাল বা টক কোনো কিছু দিতে হয় তো দিয়ে নেই। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী এই সসটার স্বাদটা ব্যালেন্স করে নেবেন। আর এখানে আমি অবশ্যই কর্নস্টার্চটা মিলাবো, যার কারণে এটাকে একটু পাতলা রাখা। বেশি থকথকে করা যাবে না, এটা যেহেতু স্বাদের টক পানি, এটাকে ঘন করা যাবে না। সেই কারণে এখানে প্রতি কাপের জন্য 1 চা চামচ পর্যন্ত কর্নস্টার্চ আপনারা মিলাতে পারেন। আরেকটা জিনিস আপনারা এখানে দিতে পারেন, সেটা হচ্ছে বিট লবণ। বিট লবণটা এই সসের স্বাদ অনেকটা বাড়ায় বা ব্যালেন্স করে। সসটাতে বলক আসার জন্য অপেক্ষা করছি। বলক আসার পর আমি 1 মিনিটের মতো এইভাবে চুলায় রেখে দিয়েছি, এতে করে স্বাদটা ব্যালেন্স হবে। নামানোর ঠিক 1 মিনিট আগে আমি যে কর্নস্টার্চটা ভিজিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি আরও 1 মিনিটের মতো রাখবো, তারপর এটাকে নামিয়ে নেব। এখন দেখতে কিছুটা পাতলা লাগছে, এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এরপর এটাকে আমি বয়মে ভরে ফ্রিজে রেখে দিব।
আমি সাধারণত এই সসটা দিয়ে পুরি চাট, চানা চাট কিংবা ঝাল জাতীয় কিছু বানালে এই সসটা দিয়ে খাই, খুব ভালো লাগে। আর সবসময় যেহেতু বানাতে পারি না, তাই বানানো থাকলে সহজও হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।